শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাব। কিংবদন্তি মেসির খালি হাতে বিদায়ে মন ভাঙল কোটি কোটি ভক্তের। একদম মুড খারাপ হয়ে গেছে মেসির খেলা দেখে একদম। আর্জেন্টিনায় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ। যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। সচিব মর্যাদায় রাজনৈতিক সহকারী দায়িত্ব পেলেন গণ অধিকার থেকে যোগ দেয়া রাশেদ খান। এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিল বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে সাজা হয়েছে তার। কঠোর অবস্থানের কারণেই পদ থেকে সরানো হতে পারে ধারণার সাবেক গভর্নর আহসান মনসুরের। যমুনাকে জানালেন সময় পেলে শেষ করা যেত সংস্কার। আমাকে নিলে পরে 3 মাস পরে আমাকে আপনারাই ফায়ার করে দিন, কারণ আপনাদের কথা মতো তো আমি চলতে পারবো না। হয়তো কাজে অযথা কেন আমাকে নিয়ে আপনারা এম্বারাসড হবেন, আমিও এম্বারাসড হব। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ফুটবল ভক্ত আর আর্জেন্টিনা বিরোধী শিবিরের উল্লাসে শেষ হলো 2026 আসর। রাজধানী টিএসসি সহ বিভিন্ন এলাকায় বড় পর্দায় টান টান উত্তেজনাকর ম্যাচটি উপভোগ করেন ফুটবল প্রেমীরা। দিন শেষে বিভেদ ভুলে সবাই এক হয়ে চলবেন। 4 বছর পর আবারও মাতবেন গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগে, সেই প্রত্যয় তাদের কণ্ঠে। 1.5 যুগ পর বিশ্ব ফুটবলের মসনদ ফিরে পেল স্প্যানিয়ার্ডরা। সেই উচ্ছ্বাস ছুঁয়ে গেল ভক্ত সমর্থকদের। রেফারির শেষবাসির সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মহসিন হল মাঠে তখন আনন্দের নহর বইছে। উল্লাসে ফেটে পড়ে হাজার হাজার দর্শক। ঠিক আছে, মানে আগুন আগুন। আর্জেন্টিনা আজকে খুবই বাজে খেলছে। আমরা তো ভাবছিলাম যে না একটু খেলা হাড্ডাহাড্ডি হবে, বাট একতরফা খেলা হয়েছে। আর্জেন্টিনার ফ্যানদের জন্য একটাই দুঃখের বিষয় যে তারা আগামী 100 বছরও ফাইনালে যেতে পারবে না। আর্জেন্টিনা মূলত এদের সাথে খেলা পড়ে নাই, তাই তারা ভাবছিল যে কি বিশ্বকাপ তারাই নিয়ে যাবে। এই কাতারে যেমন আছে স্পেন সমর্থক, তেমনি আছে অন্য দেশ বা দলের অনুসারীরা। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল স্পেন। স্পেনের এই জয়কে আর্জেন্টিনা বিরোধী সমর্থকরা মনে করছেন যে এই জয় তাদেরই জয়। স্পেনের জার্সির নিচে ব্রাজিলের জার্সি পরেও খেলা দেখতে আসেন অনেকে। আমরা অনিরাপদ ফিল করছিলাম। আমাদের ব্রাজিলের খেলা দেখতে যখন আসতো আর্জেন্টিনারা, আমরা সাদরে গ্রহণ করতাম, কিন্তু আমরা ব্রাজিলিয়ানরা যখন আসছি তখন যে পরিমাণ অত্যাচার শুরু করছে, তাই গুপ্তবেশে খেলা দেখতে হয়েছে। মানে ব্রাজিলের উপরে এই স্পেনের জার্সি পরে আমরা গুপ্তবেশে খেলা দেখছি। চোরের 10 দিন ভাই, স্পেনের একদিন। এই আহাজারি স্বপ্নভঙ্গের। বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচেই না হারা আর্জেন্টিনার এমন হার মানতে পারেননি অনেকে। মেসি মার্টিনেজদের পরাজয় সঙ্গী করে বাড়ির পথ ধরেন মলিন মুখে। এটা পুরাই হতাশাজনক খেলা ছিল। আজকে যদি ইমিলিয়ানো না থাকতো তাহলে আর্জেন্টিনা 10টা গোল কনসিডার করা লাগতো। একটাই কথা, জিতলো আর্জেন্টিনা, হারলো আর্জেন্টিনা। আমরা অলওয়েজ মেসির জন্য আমার খুব আফসোস হচ্ছে, কারণ এইরকম সুযোগ বারবার কিন্তু আসবে না। আজকের ম্যাচ আমরা বাকি ম্যাচগুলোর থেকে একটু খারাপ খেলেছি। যে মেসি হচ্ছে ওয়ার্ল্ড সেরা, সে গড অফ ফুটবল, ম্যাজিশিয়ান। ফাইনাল ঘিরে নিষেধাজ্ঞা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেসবের কোনো তোয়াক্কা না করেই মহসিন হল মাঠ পরিণত হয় জনসমুদ্রে, আর চিরাচরিত রূপে ছিল টিএসসি প্রাঙ্গণ। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে ভিড় করেন ফুটবল প্রেমীরা। তারা বলছেন দিন শেষে খেলা কেবলই বিনোদনের অনুষঙ্গ। বিভেদ বিদ্বেষ ভুলে এই ফুটবলই একত্রিত করে সবাইকে। একটাই চাওয়া, আমরা সবাই যাতে মিলামিশা থাকি, মারামারি না করি। আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।
আর্জেন্টিনার হারে দাঙ্গার রাজধানীতে পরিণত হলো বুয়েনোস আয়ার্স। ম্যাচ হারার পরপরই পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আর্জেন্টাইনরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে নিরাপত্তা কর্মীদের সাথে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল বোতল ছড়ে বিক্ষুব্ধরা। এদিকে নিজ দেশ ছাড়াও ব্রাজিলেও বেশ কিছু স্থানে মারামারিতে জড়ায় আর্জেন্টাইন ফ্যানরা। এই দৃশ্য আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সের। ম্যাচ হারার পরপরই ক্ষোভে ফেটে পড়ে অনেক ভক্ত সমর্থক। নিজ দেশের রাজধানীতেই চালায় তাণ্ডব। ফাইনাল ম্যাচ উপভোগে রাজধানীর ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে জড়ো হয়েছিল আলবিসেলেস্তা ফ্যানরা। ম্যাচ শেষে কোনো রকম কারণ ছাড়াই হুট করে উত্তেজিত হয়ে পড়ে জনতা, জড়ায় সহিংসতায়। পুলিশের উপর চড়াও হতে শুরু করেন সমর্থকেরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ, ছড়ে টিয়ার শেল ও ফাঁকা গুলি। জবাবে নিরাপত্তা কর্মীদের দিকে বোতল ও পাথর ছুড়তে থাকেন আর্জেন্টাইন ফ্যানরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় রাজধানীর প্রধান কয়েকটি সড়ক। এ ঘটনায় পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন। ওবেলিস্ক সহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। এছাড়াও ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পুলিশের সাথে হাতাহাতি হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের। সংঘর্ষে জড়ায় বেশ কয়েকজন ব্রাজিল ভক্ত। অনিক রহমান, যমুনা নিউজ। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় বৈঠক শুরু হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলের 1.5 শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও এতে উপস্থিত থাকবেন। এদিকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সচিবালয় প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান ILO মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় ILO বাংলাদেশের সাথে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী। শ্রম খাতের উন্নয়নে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে বলেও তিনি জানান। আর এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে আসামি করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গভর্নরের পদ থেকে অপসারণ নিয়ে অবশেষে মুখ খুললেন ডক্টর আহসান এইচ মনসুর। দাবি, অনৈতিক কাজ করানো যাবে না, এই ভাবনা থেকেই তাকে সরানো হতে পারে। তবে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শেষ করতে আরও সময় দরকার ছিল। যমুনা টেলিভিশনকে তিনি জানান, অর্থ পাচার ঠেকাতে কঠোর ছিলেন বলেই দেশে রেমিটেন্স বেড়েছে। জানা গেছে খেলাপি ঋণের আসল চিত্র। দাবি, ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি না থামলে এই ব্যাংক কোনোদিন জনগণের হবে না। বাংলাদেশ ব্যাংক গভর্নরদের বিদায় ইদানিং ভালো হচ্ছে না। ব্যতিক্রম হয়নি ডক্টর আহসান এইচ মনসুরের ক্ষেত্রেও। চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের একাংশের বিক্ষোভের মুখে সরে যেতে হয় তাকে। সাথে বিদায় নেন একজন অতিরিক্ত পরিচালক আর গভর্নরের উপদেষ্টাও। বিদায়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বৈরাচারী আচরণের। তখন আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার বার্তা দিয়েছিলেন ডক্টর মনসুর। বাড়ে রেমিটেন্স প্রবাহ, ব্যাংকে খেলাপি ঋণের আসল পরিস্থিতি জানতে শুরু হয় ফরেনসিক অডিট। ডক্টর আহসান এইচ মনসুর ফিরে গেছেন গবেষণাতে, কাজ করছেন আগের প্রতিষ্ঠানেই। গভর্নরের দায়িত্ব থেকে অপসারণ নিয়ে কিছুটা আক্ষেপ কণ্ঠে। দাবি, তার নেয়া অনেক উদ্যোগের সুফল পাচ্ছে বর্তমান সরকার। সংশোধন হয়েছে 2টি আইন, তাহলে তাকে বিদায় নিতে হলো কেন? আমি অনেক রিফর্মে হাত দিয়েছি, টাকা উদ্ধারে হাত দিয়েছি, অনেক রকমের সুবিধা দিয়েছি। অনেককেই সুবিধা দিয়েছি ইন দ্য সেন্স যে যারা ডিস্ট্রেসড কোম্পানি হয়েছিল তাদেরকে আমরা
অনেকভাবে ছাড় দিয়েও তাদেরকে রেগুলারাইজ করার চেষ্টা করেছি যাতে কোম্পানিগুলো টিকে থাকে। এখন হয়তো আমাকে দিয়ে এমন কোনো কাজ করানো যাবে না যেটা তারা করাতে চায়, কাজে নিজের লোক দরকার, আমি সেই কারণে আমি বলবো যে শেখ হাসিনার সময় আমাকে অফার করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ, আমি নিইনি। আমি প্রথমে বলেছিলাম আমার বয়স 65-র উপর হয়ে গেছে, আমি নেব না, বললাম না ওটা চেঞ্জ করে দেওয়া হবে। পরে আমি বললাম যে দেখুন আমাকে নিলে পরে 3 মাস পরে আমাকে আপনারাই ফায়ার করে দেবেন, কারণ আপনাদের কথা মতো তো আমি চলতে পারবো না হয়তো, কাজে অযথা কেন আমাকে নিয়ে, আপনারাও এম্বারাসড হবেন, আমিও এম্বারাসড হব। তো এখানে নীতির প্রশ্নে তো আমি আপোষ করি না। রাজনৈতিক প্রভাব মুক্ত করার যুক্তিতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিলেন ডক্টর মনসুর। নগদ টাকার সংকট মেটাতে দেয়া হয় 1,500 কোটি টাকার সহায়তাও, কিন্তু ব্যাংকটি নিয়ে কোনো সমাধান আসেনি। চলতি বছর চেয়ারম্যান ও এমডির অপসারণ নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। এ নিয়ে সাবেক গভর্নরের পর্যবেক্ষণ কি? গ্রাহকরা যেটা আন্দোলন করেছে তাদের সেই আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, এবং আমি মনে করি যে সরকার দেরিতে হলেও সেটাই করতে যাচ্ছে হয়তো, কিন্তু আরেকটু দ্রুততার সাথে করে ফেলতে হবে। বোর্ড নিয়ে এখানে আমি বলবো যে সময় নষ্ট কালক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই, দ্রুততার সাথে ভালো উন্নত মানের নিউট্রাল লোকদের দিয়ে, ব্যাংক কারোই নয়, ইসলামী ব্যাংক জামাতেরও নয়, ইসলামী ব্যাংক বিএনপিরও নয়, ইসলামী ব্যাংক এসালমেরও নয়, ইসলামী ব্যাংকের গ্রাহকদের। মাত্রই জাতীয় বাজেট দিয়েছে নতুন সরকার, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখনো বড় চ্যালেঞ্জ। আছে ভর্তুকি ও মধ্যপ্রাচ্য সংকট সামলানোর ঝক্কিও। মূল্যস্ফীতি কমানোর টার্গেট পূরণ করতে পারেনি ডক্টর মনসুর নিজেও, আস্থায় ছিলেন না ব্যবসায়ীরা। তাহলে কি তিনি সফল? অনেক সময় ন্যারেটিভ দেওয়া হয় যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অতখানি ধ্বংসপ্রাপ্ত নয়, আমি ঠিকই বলবো, অনেকখানি এটাকে স্টেবিলাইজ করা আছে। কোনো সিঙ্গল সিলভার বুলেট নাই যেটাতে আমি ফায়ার করলাম আর ইনফ্লেশন ঠাই করে কমে গেল। নো, আজকে যদি ব্যাংকিং খাত শক্তিশালী থাকতো তাহলে পরে আমার টাকা ছাপানোর দরকার হতো না, এই 70,000 কোটি টাকা বাজারে থাকতো না, তাহলে সেই টাকাটা একটা ইম্প্যাক্ট মূল্যস্ফীতির উপর হয়তো 1% পড়ে যেত, 1.5% পড়ে যেত, সেটা থেকে একটা বেনিফিট পেতাম। আগামীতে আবার বিশালভাবে বেতন বৃদ্ধি হবে, তো বেতন বৃদ্ধি হলে তো মূল্যস্ফীতি আবার উস্কে যাবেই। ডক্টর আহসান এইচ মনসুরের পর দেশের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব পান মোস্তাকুর রহমান। তার মেয়াদ শেষ হবে 4 বছর পর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে সেটি সম্ভাবনাময়। ডেঙ্গু চিকুনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। সিটি কর্পোরেশন এবং সরকার যৌথভাবে যদি এই টেকনোলজিতে নিয়ে কাজ করে তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটা সফল হব। দেশের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কামরুল ইসলামের নাম দিয়ে অনলাইনে প্রতারণা করছে একটি চক্র। বিভিন্ন ফেসবুক পেজে যৌন রোগের ওষুধ বিক্রি করে এরই মধ্যে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। মামলা দায়ের করেছেন ভুক্তভোগী চিকিৎসক। তবে এখনও অপরাধীদের কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আইনি প্রতিকার চেয়ে অনলাইনে যে কোনো ওষুধ না কেনার পরামর্শ দেন ডাক্তার কামরুল ইসলাম। আর গ্রাহকদের কেউ প্রতারিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। ডাক্তার কামরুল ইসলাম বিনা পারিশ্রমিকে প্রায় 2000 কিডনি প্রতিস্থাপনের অনন্য রেকর্ডের মালিক। চিকিৎসা শাস্ত্রে এমন অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভিডিওগুলো দেখা যাক, যেখানে ডাক্তার কামরুল যৌন ও কিডনি রোগের সমাধানের জন্য বিভিন্ন ওষুধ সেবনের পরামর্শ দেন, যেগুলো আবার দেদার্সে বিক্রিও হচ্ছে অনলাইনে, অথচ এর সঙ্গে কোনো সম্পর্কই নেই ডাক্তার কামরুল ইসলামের। গেল কদিন ধরে নানা নামে খোলা এমন ফেসবুক পেজে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার বক্তব্য সংযোজিত করে মানুষকে
প্রতারণা করে আসছে একটি চক্র। তারা কিন্তু একটা নাম্বার দিচ্ছে, নিচে নাম্বারে যখন যোগাযোগ করে রোগীরা বলে যে আমি কামরুল স্যারের অফিস থেকে বলছি। এই ধরনের একটা প্রতারণা চক্র বেশ কিছুদিন, প্রায় মনে হয় মাসখানেক ধরে এরা এই কাজটা চালিয়ে যাচ্ছে। অন্য সোর্স থেকে এটাকে ভেরিফিকেশন করা দরকার। আর আমার ভিডিও দেখতেছেন, আমারও একটা ফেসবুকের পেজ থাকে, ভেরিফাইড পেজ। সেই ভেরিফাইড পেজে ওই কন্টেন্টটা, ওই ভিডিওটা ওখানে আছে কিনা, যদি থাকে একই কথা, তাহলে পরে এটা গ্রহণ করবে। একই কথা নয়, তাহলে গ্রহণ করা ঠিক না। অনলাইন প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করেছেন ডাক্তার কামরুল ইসলাম। মামলাটি বর্তমানে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগ। অভিযোগ দিয়েছেন ওষুধ প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে না পারলেও যশোর অঞ্চলের একটি চক্র এমন প্রতারণায় চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, মানে বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম অভিযোগগুলোতে আসলে নাম ঠিকানা থাকে না। অনলাইন বলতে আপনার ফেসবুক পেজ বা মানে অ্যাপ কমার্স এবং আপনার ওয়েবসাইট ভিত্তিক কমার্স। তো এখানে কি হয় যে অভিযোগ করে, কিন্তু দেখা যায় যে প্রতিষ্ঠান থেকে তারা মানে পণ্যটা ক্রয় করেছে সেক্ষেত্রে আমাদের কাছে তার নাম ঠিকানা থাকে না, এই জন্য আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। ওষুধের মতো গুরুত্বপূর্ণ জিনিস অনলাইনে না কেনার পরামর্শ ডাক্তার কামরুল ইসলামের। আর ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, প্রতারণা থেকে বাঁচতে হলে ভোক্তাকে আগে নিশ্চিত করতে হবে নিজের সুরক্ষা। অনুমোদন ছাড়া আমাদের দেশে যে কোনো ড্রাগস আসার আগে অনেকগুলি লেভেলের, যে এটা বিষক্রিয়া কি, এর টক্সিসিটি কি, এর সাইড ইফেক্ট কি, এটা কি রোগে কতটুকু উপকার করে, একটা নর্মাল ইয়ার সাথে এর কম্পেয়ার করে এটার মানে কার্যকারিতা কতটুকু উন্নত, সেগুলি সব দেখে তারপরে ওই ড্রাগটার অনুমোদন দেওয়া হয়। আমাদের দেশে যে ওষুধ প্রশাসন অধিদপ্তর রয়েছে, তারাই এই কাজটা করে থাকেন। প্রত্যেকটা ওষুধে কিন্তু দিয়ে একটা নাম্বার থাকে, কাজে ওষুধ যে ফাইল যেটাই দেখ না কেন, একটা সেটা অনুমোদিত কোনো কোম্পানির তৈরি কিনা। অনুমোদিত কোম্পানি হলে সাধারণত অনুমোদনকৃত ওষুধ ছাড়া তারা বানায় না। অ্যাপ কমার্স হোক বা ওয়েবসাইট ভিত্তিক যে মানে আছে, এক্ষেত্রেও দেখে শুনে কিনবো। যেমন অনেক প্রতিষ্ঠান নামই নাই, একটা মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছে একটা ই কমার্সের ফেসবুক পেজ দিয়ে তারা বিজনেস করতেছে। তো সেক্ষেত্রে সেই বিষয়গুলোতে কেনাকাটার ক্ষেত্রে একটু সচেতন হলে ভোক্তারাই পারে তাদের নিজেদের প্রতারণার হাত থেকে বাঁচাইতে। গেল 3 দিনে অনলাইন প্রতারণার অন্তত 400 অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। টানা নবম রাতের মতো ইরানে জোরদার হামলা চালিয়েছে ওয়াশিংটন। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে অন্তত 5টি শহরে। আক্রান্ত হয়েছে 2টি গুরুত্বপূর্ণ বন্দরও। সেন্টকমের দাবি, জোরালো অভিযান চালানো হয়েছে আইআরজিসির মিলিটারি কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, মিসাইল, ড্রোন লঞ্চিং সাইট, কমিউনিকেশন নেটওয়ার্ককে টার্গেট করে। জোরালো জবাব দিয়েছে ইরানও। দেশটির পশ্চিমে আইআরজিসির হামলায় পতিত হয়েছে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। এছাড়া ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে জর্ডানের আকাবা বিমানবন্দরের মার্কিন বাহিনীর এয়ারক্রাফটে। আল আজরাক বিমান ঘাঁটিতে ধ্বংস হয়েছে কমপক্ষে 20টি হ্যাঙ্গার। আর হামলা হয়েছে কুয়েতেও। ক্ষতিগ্রস্ত একাধিক অস্ত্র ডিপো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম। হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থার জেরে আরও অস্থিতিশীল হয়ে উঠছে বৈশ্বিক তেলের বাজার। সোমবার 1 লাফে 3% বেশি বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি পৌঁছে গেছে $91 কাছাকাছি। এদিকে মার্কিন WTI সূচকীয় তেলের দাম বেড়েছে 3% উপর। ব্যারেল প্রতি দাঁড়িয়ে আছে $85 বেশি। বেড়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির দামও। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলার জেরে গত কয়েক মাস ধরেই ব্যাপক ওঠানামা করছে তেলের দাম। সম্প্রতি হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেয় আবারও ঊর্ধ্বমুখী বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালীতে আরও 2টি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে। জাহাজগুলো অনুমোদনহীন পথ ব্যবহারের সময় এই বিস্ফোরণ হয়। এর পরপরই অচল হয়ে পড়ে নৌযান দুটি। যুক্তরাষ্ট্রের চাপে ট্যাঙ্কারগুলো এই পথ ব্যবহার করছিল বলে দাবি তেহরানের। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যতদিন চলবে ততদিন পণ্যবাহী কোনো জাহাজই নিরাপদ নয় বলে জানিয়েছে আইআরজিসি। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতায় পৌঁছালে কয়েকদিনে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল নৌ চলাচল। তবে গেল সপ্তাহ থেকে পাল্টাপাল্টি হামলার জেরে আবারও অচলাবস্থা তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটিতে। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।